সিলিন্ডার গ্যাস ব্যবহারে আর্থিক ক্ষতির মুখে গ্রাহক, খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ইচ্ছেমতো দাম নেয়ার অভিযোগ। পাইপলাইনে আমার 1000 টাকা খরচ হতো, তাতে আমার সারা মাস চলে যেত। এটা 2500 টাকা খরচের পরেও দেখা যায় যে দুইটা সিলিন্ডার আমার হচ্ছে না। কখনো দেখা যাচ্ছে যে 1000, কখনো দেখা যাচ্ছে যে 1100-1200, এভাবে ফ্ল্যাকচুয়েট তো কন্টিনিউয়াসলি এটা করতেছে। এলপি গ্যাসের দাম না কমালে শহর ও গ্রামের জ্বালানি ব্যয় বৈষম্য কমবে না বলছেন বিশ্লেষকরা। এলপিজির দাম যৌক্তিক করে গ্যাসের দাম নির্ধারণ করা হতো, তাহলে সে সমতা হতো, জনগণের স্বার্থ সুরক্ষা হতো। এটা তো ঠিক পন্থা না যে আমি পাইপলাইন গ্যাস বন্ধ করে দিলাম, তোমার আছে কেবলমাত্র এলপিজি গ্যাস এবং এর দাম এত, তোমাকে ওটাই নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর বেশিরভাগ বাসাবাড়িতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ, বিতরণ ব্যবস্থাকেই দুষছেন বিশেষজ্ঞরা। এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতারকৃতদের জবানবন্দিতেও উঠে এসেছে 1 বছর ধরে পরিকল্পনার কথা। তালিকায় ছিলেন জাতীয় পার্টির আরেক নেতা নেপথ্যে কাদের খান। কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে ঢাকা অ্যাপারেল সামিট। অংশ না নেওয়া ষড়যন্ত্র বলছে বিজিএমইএ। শ্রমিক অধিকার নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং চট্টগ্রামের নর্দমায় পাওয়া মৃত্যু পথযাত্রী সদ্যজাত শিশু পেল নতুন জীবন। মাতৃত্বের পরশ দিতে এগিয়ে এসেছেন 2 নবজাতকের মা। দুই ধাপে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িয়ে সরকার শহর ও গ্রামের গ্রাহকদের জ্বালানি ব্যয়ে ভারসাম্য নিয়ে আসার যে পরিকল্পনা নিয়েছে, এতে সুফল আসবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে এলপিজি বা সিলিন্ডার গ্যাসের দাম না কমিয়ে প্রাকৃতিক গ্যাসের মূল্য বাড়িয়ে বৈষম্য মোটেই কমানো সম্ভব নয়। গ্যাসের বর্ধিত মূল্যে গ্রাহক স্বার্থ বিবেচনায় না নিয়ে সরকার ব্যবসায়িক স্বার্থ হাসিল করছে বলেও মত তাদের। অন্যদিকে এলপিজি ব্যবহারকারীদের দাবি সিলিন্ডারের গ্যাস ন্যায্য মূল্যে সরবরাহ করা হোক। দেবাশিস রায়ের রিপোর্ট। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহ শহর ও গ্রামের বাসিন্দাদের জ্বালানি ব্যয়ে বৈষম্য কমানোর কারণ দেখিয়ে সব ধরনের প্রাকৃতিক গ্যাসের দাম 2 ধাপে বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। টেকসই জ্বালানি নিরাপত্তার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই সমতাটা নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু কমিশনের এই যুক্তির পুরো বিপরীত চিত্রের দেখা মিলছে খোদ রাজধানীতেই। যেখানে পাইপলাইনের গ্যাসে পুরো মাসের জ্বালানি ব্যয় 950 টাকা, সেখানে এলপিজি বা সিলিন্ডার গ্যাসে গিয়ে ব্যয় দাঁড়ায় প্রায় 3000-এ। ফার্মগেট এলাকার এই বাসিন্দার মতো অনেকেরই অভিযোগ, পাইপলাইনের গ্যাসের দুষ্প্রাপ্যতায় তারা উচ্চ মূল্যের সিলিন্ডার গ্যাস ব্যবহারে বাধ্য হচ্ছেন। পাইপলাইনে আমার 1000 টাকা খরচ হতো, তাতে আমার সারা মাস চলে যেত। এটা 2500 টাকা খরচের পরেও দেখা যায় যে দুইটা সিলিন্ডার আমার হচ্ছে না। কখনো দেখা যাচ্ছে যে 1000, কখনো দেখা যাচ্ছে যে 1100-1200, এভাবে ফ্ল্যাকচুয়েট তো কন্টিনিউয়াসলি এটা করতেছে। ডিলার যায় সাব ডিলারের কাছে কত বিক্রি করতেছে, সাব ডিলার যায় কাস্টমারের কাছে কত বিক্রি করতেছে, এই ধরনের কোনো কিছু আমরা আজ পর্যন্ত পাই নাই যে আপনি কেন বেশি বিক্রি করতেছেন। বিশেষজ্ঞরা বলছেন, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম সমন্বয় না করে প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধি মোটেই গ্রাহক বান্ধব হতে পারে না। এখানে সমতার কথা বলে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা করা হয়েছে, জনস্বার্থ উপেক্ষা করা হয়েছে। এলপিজির দাম যৌক্তিক করে গ্যাসের দাম নির্ধারণ করা হতো, তাহলে সে সমতা হতো, জনগণের স্বার্থ সুরক্ষা হতো। এলপিজিটাকে ন্যায্যের অতিরিক্ত প্রাইস ওইটা ওখানে রেখে পাইপলাইন গ্যাসের দামটা বাড়ায় দিচ্ছেন, সেটাও তো উচিত না। আপনি যদি এলপিজিটাকে নিচে নামায় নিয়ে আসতে পারেন, তাহলে তো অটোমেটিক্যালি লোকজন পাইপলাইন গ্যাসের দিকে ঝুঁকবে না। তাদের মতে, প্রাকৃতিক গ্যাসের মজুদ ফুরিয়ে আসার আগেই গ্রাহকদের এলপিজি ব্যবহারে উৎসাহিত করতে হলে বাজারে নিশ্চিত করতে হবে পণ্যটির ন্যায্য মূল্য। এটা তো ঠিক পন্থা না যে আমি পাইপলাইন গ্যাস বন্ধ করে দিলাম, তোমার আছে কেবলমাত্র এলপিজি গ্যাস এবং এর দাম এত, তোমাকে ওটাই নিতে হবে। সরকার তো দরপতন সমন্বয় নীতি গ্রহণ করছে না। একটা জ্বালানি আর একটা জ্বালানি যে সাবস্টিটিউট হতো, সেইটা তো আপনি করলেন না।
2009 সালে সিলিন্ডার প্রতি 700 টাকা মূল্যে এলপিজির দাম নির্ধারণ করে দেয় সরকার। এরপর গেল 7 বছরে মূল্য সমন্বয় না করার ফলে সিলিন্ডার নিয়ে নৈরাজ্য সৃষ্টি হয় বাজারে। ফলে প্রাকৃতিক গ্যাসের সাথে এর সামঞ্জস্য বিধান জরুরি বলেও মত দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোকে সহনীয় ও যৌক্তিক বলে মনে করছে সরকার। দুপুরে রাজধানীর শিশু একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, সরকার ভর্তুকি দিতে চায় না বলেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এছাড়া বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গ্যাসের কিছু কিছু জায়গায় আমরা নিরুৎসাহিত করতে চাচ্ছি এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে ভবিষ্যতে যে আমাদের এলএনজি আসবে সেই প্রাইসের সাথে একটা কুশন তৈরি করা। আমরা যৌক্তিক এবং সহনীয় পর্যায়ে রাখার জন্যই আমরা প্রস্তাব করেছিলাম বার্ক সেটা তারা বিচার আচারে আমরা অবশ্য আরেকটু বেশি প্রস্তাব করেছিলাম অ্যাডজাস্টমেন্টটা যেন হয়। সরকার একটা বড় অঙ্ক গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। এখন যখন আমরা বাইরের থেকেও গ্যাস আনবো সেটার একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হবে। গ্রাম ক্ষেত্রে আমরা যদি ভালো বিদ্যুৎ পেতে চাই আমাদের ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করতে হবে। আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি বার্কে, তো এখন বার্কের উপর নির্ভর করছে তারা বিদ্যুতের ক্ষেত্রে কি করবে। এদিকে গ্যাস কোম্পানিগুলো লাভজনক পর্যায়ে থাকার পরও শুধু সীমাহীন লুটপাটের উদ্দেশ্যেই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বলে অভিযোগ বিএনপির। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। মানুষের বাড়ি ভাড়া বেড়েছে, এর উপর গ্যাসের মূল্য বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তাদের মানুষের উপর দরদ নেই। তারা মনে করে বাংলাদেশের সবকিছুতেই রয়েছে আওয়ামী লীগের মালিকানা। শুধুমাত্র আওয়ামী লীগ সরকার 3 বারে গ্যাসের মূল্য 5 গুণ বৃদ্ধি করেছে। বর্তমান গ্যাস কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলেও কেবলমাত্র সীমাহীন লুটপাটের জন্যই এই মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। রাজধানীর বিভিন্ন এলাকার বেশিরভাগ বাসাবাড়িতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। সকাল থেকে দুপুর পর্যন্ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। সংকট কাটাতে অনেককেই ছুটতে হচ্ছে সিলিন্ডারের পেছনে। তিতাস কর্তৃপক্ষ বলছে, সার কারখানায় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার কারণেই বাসাবাড়িতে প্রয়োজনীয় গ্যাস দিতে পারছে না তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান বিতরণ ব্যবস্থার কারণেই এই সংকট। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, আগারগাঁ, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, পুরান ঢাকার বিভিন্ন জায়গায় চাহিদার বিপরীতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। নগরবাসীর অভিযোগ, সকাল থেকেই কমতে থাকে গ্যাসের চাপ। সরবরাহ স্বাভাবিক হতে কোথাও দুপুর, কোথাও বিকেল পেরিয়ে যায়, যার ফলে রান্না করতে বেশ হিমশিম খেতে হচ্ছে। সংকট কাটাতে অনেককে ছুটতে হচ্ছে এলপিজি সিলিন্ডারের পেছনে। দুলটা চুলার বিলও দিতেছি, পাশাপাশি আমি এলপি গ্যাসও চালাইতেছি। সকাল থেকে অল্প বেশি থাকে না, আর 12টার দিকে চলে যায়। ভোর 5:30 বাজে গ্যাস চলে যায়, আসে রাত্র 10:30, 11টার দিকে, কোনোদিন 12টা বাজে আর গ্যাস আসে। নাস্তা তো একদম অলরেডি না খেয়ে চলে যাচ্ছে, আর বাইরের খাবার খেয়ে খেয়ে বাচ্চাদের প্রতিদিন একটা না একটা অসুখ হচ্ছেই। 2 ঘন্টা হয়েছে চুলাই দিছে, এখনো তরকারিটা গরম হইতেছে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, রাজধানীর বাসাবাড়িতে গ্যাস সংকটের পেছনের কারণ সার উৎপাদনে গ্যাসের সরবরাহ ঠিক রাখা। আর আগামী বছর আমদানি করা এলএনজি থেকে গ্যাস সরবরাহ করলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দাবি করছে প্রতিষ্ঠানটি। সকল ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলি চালু আছে বিধায় কিছুটা সমস্যা আছে। পর্যায়ক্রমে আমরা লাইনগুলি পরিবর্তনের ব্যবস্থাও নিচ্ছি। সামনের বছরের শুরুতে এলএনজি আসলে আমাদের ঘাটতিটা পূরণ হবে। তবে বিশেষজ্ঞদের মত, রাজধানীতে গ্যাস সংকটের জন্য দায়ী বিদ্যমান বিতরণ ব্যবস্থা। তাদের শঙ্কা, এলএনজি আসার পরও এ সংকট থাকতে পারে আরো কয়েক বছর। এলএনজি যতখানি আনার কথা বলা হচ্ছে, সেটা দিয়ে চিটাগংয়ের যে ঘাটতিটা আছে সেটা মিট হবে, আর সার কারখানায় একটু ঘাটতি মিট করতে হবে। কিন্তু সারা দেশের যে ডিমান্ডটা আছে এই সমাধান দিয়ে আসবে না। এই সমস্যাটা আরো 3 থেকে 5 বছর কন্টিনিউ করবে। রাজধানীতে গ্যাসের বিতরণ ব্যবস্থা সংস্কারের জন্য সুষ্ঠু পরিকল্পনা নেওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। ভবিষ্যতে ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 1 বছরের পরিকল্পনায় ঠান্ডা মাথায় সুন্দরগঞ্জের এমপি লিটনকে খুন করেন অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার আব্দুল কাদের খান। এমপি পদ দখলের জন্য আরেক প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নেতা শামীম হায়দার পাটোয়ারিকেও খুনের ছক আঁকেন তিনি। লিটন হত্যা মামলায়
গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দি থেকে এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন গাইবান্ধার পিপি। হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধার সুন্দরগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিলাসবহুল বাড়িটির মালিক জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার আব্দুল কাদের খান। বগুড়াতেও একটি বহুতল ভবন আছে তার। 2004 সালে সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর 2008 সালে সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হন কাদের খান। এলাকাবাসী জানায় শুধুমাত্র গাইবান্ধায় তার জমি রয়েছে 35 একরের বেশি, আর বগুড়ার বাড়ি তৈরি করা হয়েছে 1 একর জমির উপর। কিন্তু এসব সম্পত্তির তথ্য গোপন করে 2014 সালে নির্বাচন কমিশনে তার দেয়া হলফনামায় স্থাবর অস্থাবর মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন মাত্র 1,15,20,000 টাকার, আর তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখিয়েছেন 69 লাখ টাকা। বিত্তশালী এই মানুষটির বিরুদ্ধে ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকের কাছে। নিঃসন্দেহে আপনার এটা কলঙ্কিত ইতিহাস, কলঙ্ক সৃষ্টি করেছে গাইবান্ধার রাজনীতির ইতিহাসে। এই নজির আগে নেই, নতুন এক নজির সৃষ্টি যেটা করলো, যেটা অত্যন্ত ভয়াবহ, নিন্দনীয়, এবং আমরা অত্যন্ত শঙ্কিত যাতে করে আপনার এই ঘটনার পুনরাবৃত্তি গাইবান্ধার না হয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত যে এই ধরনের ব্যক্তিদেরকে নমিনেশন দেওয়ার আগে বা রাজনৈতিক দলে তাদেরকে জায়গা দেওয়ার আগে তাদেরকে যাচাই বাছাই করা দরকার। সবশেষ সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার তদন্তে উঠে আসে কাদের খানের নাম। যে 3 জন 164 জবানবন্দি দিয়েছেন, তার মধ্যে 2 জন স্বীকার করেছেন যে এর পরবর্তীতে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি তাকেও মারার জন্য পরিকল্পনা করেছিলেন। আব্দুল কাদের আরো কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। কাদের খানের অস্ত্র কিভাবে আসলো, কাদের খান এখন রিমান্ডে আছে, 10 দিনের রিমান্ড আছে, জিজ্ঞাসাবাদ চলছে। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আমরা এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। গত 31শে ডিসেম্বর এমপি লিটনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় কর্নেল আব্দুল কাদের খান ছাড়াও 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে 10 দিনের রিমান্ডে আছেন আব্দুল কাদের। সময় সংবাদ, গাইবান্ধা। বিডিআর বিদ্রোহ মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই শনাক্ত করা হয়েছে। রাজধানী তেজগাঁওয়ে হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন। পাশাপাশি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদনও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। বিডিআর বিদ্রোহের মামলাটা শেষ পর্যায়ে চলে আসছে। কিছু সদস্যদের শাস্তি হয়ে গিয়েছে, তারা অনেকেই শাস্তির মেয়াদও প্রায় আধা শেষ হয়েছে। আর যারা যারা বিভিন্নভাবে জড়িত ছিল তারা সবাই শনাক্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিচার চলছে। সন্ধ্যার সময়ে আরো থাকছে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তির উৎসব, শিক্ষার্থী ও শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক গান। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সমৃদ্ধির প্রতিচ্ছবি হতে যাচ্ছে আগামীকাল শুরু হতে যাওয়া ঢাকা অ্যাপারেল সামিট। তবে শ্রমিক অধিকারের প্রশ্নে 5 বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের অংশ না নেয়ার ঘোষণায় এই আয়োজন কিছুটা হোঁচট খেয়েছে। সামিট বর্জনের ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে বিজিএমইএর প্রত্যাশা অংশ নেবে সব ক্রেতা প্রতিষ্ঠান। শ্রমিক অধিকারের প্রশ্নে সরকার ও মালিকপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। স্বাধীনতার 50 বছরে দেশের তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হবে $50 বিলিয়ন। এই লক্ষ্য অর্জনের অংশ হিসেবেই দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ঢাকা অ্যাপারেল সামিট। শনিবারের ওই সামিটে বিশ্বের ক্রেতাদের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতির চিত্র। বিভিন্ন দেশের 2000-এর বেশি ক্রেতা প্রতিষ্ঠান ইতিমধ্যে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। তবে এই সামিটে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে গোল পাকিয়েছে 5টি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান।
তাদের দাবি মুক্তি দিতে হবে গেল ডিসেম্বরে আশুলিয়ার শ্রমিক আন্দোলনে গ্রেফতার শ্রমিক নেতাদের, তুলে নিতে হবে মামলা। বিজিএমইএ বলছে কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান সামিটে অংশ না নিলে তেমন কোনো প্রভাব পড়বে না। আমরা আশা করব 25 তারিখে তারা সবাই আমাদের সামিটে অংশগ্রহণ করবেন। তারা না আসলে সামিট বন্ধ থাকবে না, সামিট তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। যারা এই শিল্পের মঙ্গল চায় না তারা চেষ্টা করছে যেন এই শিল্পটা বাধাগ্রস্ত হয়। শ্রমিক নেতারাও বলছেন সামিট বর্জনের সিদ্ধান্ত শ্রমিক অধিকারের পক্ষে বাস্তবসম্মত নয়। এই ধরনের সিদ্ধান্ত ব্র্যান্ডদেরকে প্রত্যাহার করতে হবে, কারণ ওনারা যদি সত্যিকার অর্থেই শ্রমিক দরদি হয়ে থাকেন প্রাইসটা বাড়িয়ে দেন এবং মালিকদেরকে বলুক যে তারা বেতন বৃদ্ধি করুক। হঠাৎ করে তারা বলল যে আমরা আসবো না, এটা খুব একটা তারা ভালো কাজ করছে বলে মনে করি না। অর্থনীতিবিদরা বলছেন এ ধরনের সামিটে দু একটি বড় ক্রেতা প্রতিষ্ঠানের অনুপস্থিতি বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। সকলে এই প্ল্যাটফর্মে এসে কথা বলেন এবং অপরকে বোঝার চেষ্টা করেন। বড় কোনো ক্রেতা প্রতিষ্ঠান তারা যদি সেখানে উপস্থিত না থাকে তাহলে সেটাও কিন্তু এক ধরনের ভিন্ন একটা মেসেজ দেয়। সরকার, মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ ত্রিপক্ষীয়ভাবে যে কোনো ধরনের সমস্যা একটা সোশ্যাল ডায়ালগ প্রসেসের মধ্য দিয়ে যে একটা কার্যকর সিদ্ধান্ত, সেই প্রক্রিয়াটি এখনো আমরা কার্যকর হতে এখানে এখনো দেখছি না। দিনব্যাপী এবারের সামিটে পোশাক খাতের বিভিন্ন বিষয় নিয়ে 3টি সেশনে 32 জন দেশি বিদেশি বিশেষজ্ঞ তাদের বক্তব্য ও সুপারিশ তুলে ধরবেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে নর্দমার ময়লার মধ্যে পাওয়া মৃত্যুপথযাত্রী সদ্যজাত এক শিশুকে নতুন জীবন দিয়েছেন পুলিশ সহ কয়েক যুবক। উদ্ধার হওয়া শিশুটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি 2 নবজাতকের মা দুধ পান করিয়ে শিশুটিকে দিয়েছে মাতৃত্বের পরশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নাম 21, জন্ম নয়, কুড়িয়ে পাওয়ার সময় ধরেই এই ছোট্ট শিশুর নাম রেখেছেন পুলিশ কর্মকর্তারা। 21-এর প্রথম প্রহরের কিছু আগে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় চট্টগ্রামের আকবরশাহ থানার কর্ণফুলী এলাকায় রাস্তার পাশের ড্রেনে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় কয়েক তরুণ। কিছুক্ষণ পরেই নর্দমার আবর্জনার মধ্যে তারা আবিষ্কার করে সদ্য জন্ম নেয়া শিশুটিকে। পুলিশকে খবর দেওয়া হলে তারা বাড়িয়ে দেন সাহায্যের হাত। বাচ্চাটা বারবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও আমরা হাল না ছেড়ে ওই বাচ্চাটাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওই তাড়াতাড়ি আমরা মেডিকেলে নিয়ে আসি। প্রথমে আলামিন হসপিটালে নিয়ে যাই। এখানকার চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল থাকার কারণে ওনারা আমাকে পরামর্শ দেন যে চিটাং মেডিকেলে আনার জন্য। শুধুমাত্র মাতৃত্ববোধ থেকে বুকের দুধ খাইয়ে শিশুটিকে সুস্থ করে তুলছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অপর 2 নবজাতকের মা। নিজেকে খুব গর্বিত মনে করছি যে আমারও তো বাচ্চা আছে, কিন্তু তাকে তো এখনো দুধ খাওয়াতে পারলাম না। তো বাচ্চাটাকে প্রথম দুধ খাওয়াতে পেরে খুব ভালো লাগতেছে, কারণ ওর তো মানে ও আমার সন্তানের মতো। আমারও একটা সন্তান আছে, সেজন্য ওর কষ্টটা দেখে আমরা ওকে আমাদের বুকের দুধ খাওয়াইছি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তার, নার্স থেকে শুরু করে সবার ভালোবাসায় আগের থেকে অনেকটাই স্বাভাবিক রয়েছে শিশুটি। বিষয়টা নিয়ে আমরা থানায় একটা জিডি করেছি এবং এই সংক্রান্তে বিজ্ঞ আদালতে একটা প্রতিবেদন দিয়েছি। আদালতের নির্দেশে পরবর্তী প্রক্রিয়ায় যাব। এখানে আনার পর আমার ডাক্তার যারা ছিলেন, অ্যাটেন্ডিং সিস্টার যারা ছিলেন, সবাই মিলে দ্রুত তার শুশ্রূষার ব্যবস্থা করেন। ইভেন যে বাচ্চাকে ভর্তি যে ফর্মালিটি মেনটেন করা ছাড়াই তারা দ্রুত এর ব্যবস্থা নেন। শিশুটিকে কে বা কারা ফেলে গেছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে। শ্রীলঙ্কা সফর সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন শুরু টাইগারদের। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আশাবাদ। ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক মানবিক সমাজ গঠনের বার্তা নিয়ে তরুণ প্রাণের উচ্ছ্বাসে হয়ে গেল মুক্তির উৎসব। ছিলেন দেশ মাতৃকার সূর্য সন্তানেরা। নাচ, গান আর ছোট ছোট কথোপকথনে 1971 সালের দিনগুলির বর্ণনা সবাইকে নিয়ে যায় মহান স্বাধীনতা সংগ্রামে। সাতিলা সামনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম। মুক্তিযুদ্ধের চেতনায় সব ভেদাভেদ মারিয়ে সাম্যের সমাজ গঠনের শপথ ভবিষ্যৎ কাণ্ডারীদের মনে এনেছে দীপ্ত অঙ্গীকার। রাজধানীর নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর দেশাত্মবোধক এসব পরিবেশনা ছড়িয়েছে উচ্ছ্বাস। বৈশ্বিক সংস্কৃতির ডামাডোলে প্রাণের সুরের প্রতি টান কোনো অংশেই যে কমেনি তা প্রমাণ করেছে কিশোর কিশোরীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ। পূর্ব পাকিস্তান যুদ্ধ করে 30 লক্ষ মানুষের বিনিময়ে এই দেশটা আমরা পেয়েছি। বাংলাদেশকে
বর্ণ নির্বিশেষে একসঙ্গে রাখতে চাই। বাংলাদেশটা অনেক কষ্টে স্বাধীনতা অর্জন করেছে। প্রত্যেকের একটি পরিচয়, সে হচ্ছে বাঙালি। উৎসাহ দিতে এসেছিলেন নানা অঙ্গনে প্রতিষ্ঠিত ব্যক্তিরা। কথা সাহিত্যিক মোহাম্মদ জাফর ইকবাল অসুস্থতার কারণে কথা বলতে সাহায্য নিয়েছেন আরেকজনের। তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে, তোমরা এই বাংলাদেশটিকে গড়ে তুলবে। শহীদ মিনার থেকে হেঁটে হেঁটে আমরা যাত্রা করি স্মৃতিসৌধের উদ্দেশ্যে। জানালেন যে কোনো সংগ্রামের মানসিক দৃঢ়তা বড় শক্তি যোগায় মানুষকে, যার সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশের মুক্তি সংগ্রাম। যারা আমাদের জন্য মুক্তি নিয়ে এসেছেন, স্বাধীনতা নিয়ে এসেছেন, তাদের কথা স্মরণ করে আমরা হেঁটে চলি। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতি বছরের এই আয়োজন নিয়ে আশাবাদের কথা জানালেন আয়োজকরা। দেশে একটা লড়াই চলছে, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সহনশীল সমাজ প্রতিষ্ঠার জন্য। জন্মের আগেই আমি এই চেতনাটা গড়ে উঠে মুক্তিযুদ্ধের চেতনা থেকে, এবং এই চেতনা ধারণ করতে হবে নতুন প্রজন্মকে। অসাম্প্রদায়িক হয়ে একসাথে একজোটে দেশকে বিজয়ের কাছে নিয়ে যাওয়া যায়। এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম জানবে তার অতীত ইতিহাসকে, এগিয়ে যাবে মুক্ত বুদ্ধির মানুষ হয়ে, এমনটাই মনে করছেন আয়োজকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের একটি বাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত 15 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিক শেষে 70 জন যাত্রী নিয়ে বাসটি চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে 3 জন নিহত হন। আহত 15 জনকে উদ্ধার করা হয়েছে। নিহত 3 জনই গোমস্তাপুর উপজেলার নয়াদিড়াওই গ্রামের বাসিন্দা। দীর্ঘ 4 মাস চিকিৎসার পর বাড়ি ফিরলেন সিলেটে নৃশংসতার শিকার কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। দুপুরে ঢাকা থেকে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছান খাদিজা। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদিজা তার হামলাকারী বদরুলের কঠোর শাস্তির দাবি করেন। খাদিজার সঙ্গে ছিলেন তার বাবা ও ভাই। সেখান থেকে সদর উপজেলার আউশা এলাকার নিজ বাড়িতে যান খাদিজা। আগামী 26 ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে তার। গেল বছরের 3রা অক্টোবর কলেজ ছাত্রী খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। গত 28 নভেম্বর স্কয়ার হাসপাতাল থেকে সিআরপিতে পাঠানো হয় তাকে। এ মামলার একমাত্র আসামি বদরুল এখন কারাগারে রয়েছে। শেষ শুক্রবারে লেখক, প্রকাশক ও পাঠকের ভিড়ে জমজমাট অমর 21 গ্রন্থমেলা। প্রাণের মেলার আজকের আয়োজনের খবর জানাতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ। ফয়সাল, আজকে 24তম দিনের মতো বইমেলা চলছে। আজকে কিন্তু শিশু প্রহর থাকায় সকাল থেকেই পাঠক, লেখক এবং প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছিল বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ এবং এই বর্ধিত সোহরাওয়ার্দী প্রাঙ্গণ। আর বিকেলবেলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে। আপনি জানেন যে আজকে শুক্রবার, বইমেলার জন্য এটি শেষ শুক্রবার। এ কারণে যারা ছুটি পেয়েছেন, ছুটিতে আছেন, তারা কিন্তু আজকে এসেছেন। প্রকাশকরা বলছে যে 21 তারিখের পরে তাদের বিক্রি বেড়েছে এবং তারা বলছেন যে শেষ দিন পর্যন্ত তাদের এই বিক্রির পরিমাণটা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করছেন। আরেকটি যে বিষয়, যে এখনো কিন্তু বই প্রকাশ হচ্ছে। আমরা সোহরাওয়ার্দী অঙ্গনের যে বই প্রকাশ কেন্দ্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই বিপুল সংখ্যক বই প্রকাশিত হয় এবং এই 24তম দিনে এসেও কিন্তু আজকে প্রায় 50-এর উপরে বই প্রকাশিত হচ্ছে। তার মানে এই দেশের মানুষের বই প্রকাশের যে আকাঙ্ক্ষা এবং নিজেকে প্রকাশিত করার যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু প্রবলের দ্বারাই বোঝা যায়। তো এইরকম আজকে একটি বই প্রকাশিত হয়েছে, সেই বইয়ের সম্পর্কে জানবো এবং লেখক সম্পর্কে জানবো। লেখকের নাম অমিতাভ দাস হিমন, বইটির নাম পরস্পরের চোখ। পরস্পরের চোখ, এই বইটি কি নিয়ে লেখা? এটি হচ্ছে মানবিক যে সম্পর্কগুলো আমাদের, সেই মানবিক সম্পর্কগুলোর যে টানাপোড়েন, মানবিক সম্পর্কগুলোর মধ্যে যে উত্থান পতন, আমাদের বোধ, আকাঙ্ক্ষা, আমাদের দ্রোহ, এই সমস্ত বিষয়ে এই কবিতাগুলোর মধ্যে এসছে মূলত। আপনার কি এটা কি প্রথম বই কিনা? কবিতার বই প্রথম, এর আগে গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছিল। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম একজন লেখকের সাথে কথা বলছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই বই বেরোচ্ছে এবং আগের বছর হিসেবে সেটি 3444টি।
এবার এখন পর্যন্ত 27টির উপরে বই প্রকাশিত হয়েছে। আর বই মেলা শেষ দিকে এসে কিন্তু বিক্রির পরিমাণ প্রতি বছরই বাড়ে। যারা মূল পাঠক তারা কিন্তু এই সময়টিতে এসে বই কেনবার চেষ্টা করেন এবং প্রতি বছরের মতো এবারও সেটি ঘটছে। ফয়সাল, এই ছিল বইমেলা থেকে সর্বশেষ খবরাখবর। অমর একুশের গ্রন্থমেলার খবরাখবর নিয়ে আমাদের সাথে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের একটি পানশালায় বন্দুকধারীর হামলায় এক ভারতীয় প্রকৌশলী নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে আরও একজন ভারতীয় বলে জানা গেছে, অন্যজন মার্কিন নাগরিক। শহরের ওলাথে এলাকার ওই বারে অতর্কিত গুলিবর্ষণের সময় বন্দুকধারী আমার দেশ থেকে বেরিয়ে যাও বলে হুঙ্কার করছিল। অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করে পুলিশ। অ্যাডাম পুরিন্টন নামে 51 বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে এই হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। এদিকে বন্দুকধারীকে থামাতে গিয়ে গুরুতর আহত মার্কিন নাগরিকের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ইয়ান গ্রিলট নামের ওই যুবক স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে টাইগাররা। সকালে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ানের কাছে রিপোর্ট করেন ক্রিকেটাররা। সাকিব, তামিম ও মাহমুদুল্লাহ পাকিস্তান সুপার লিগে অংশ নেয়। তাদের ছাড়াই সকালে জিমে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেন ট্রেনার। নিউজিল্যান্ড সফরে আঙুলের ইনজুরিতে পড়া অধিনায়ক মাশরাফি উপস্থিত ছিলেন অনুশীলনে। ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ব্যাটিং কোচ থিলান সামারাভিরা। সকালের সেশনের পুরোটাই জিমে কাটিয়েছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 2টি টি-20 খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 28 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলিন্ডার গ্যাস ব্যবহারে আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। এলপির দাম না কমালে শহর ও গ্রামের জ্বালানি ব্যয় বৈষম্য কমবে না বলছেন বিশ্লেষকরা। রাজধানীর বেশিরভাগ বাসাবাড়িতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ। বিতরণ ব্যবস্থাকে দুষছেন বিশেষজ্ঞরা। এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতারকৃতদের জবানবন্দিতে উঠে এসেছে 1 বছর ধরে পরিকল্পনার কথা। তালিকায় ছিলেন জাতীয় পার্টির আরেক নেতা নেপথ্যে কাদের খান। চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস খাদে পড়ে নিহত 3, আহত অন্তত 15 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে ঢাকা অ্যাপারেল সামিট। অংশ না নেওয়ার ষড়যন্ত্র বলছে BGMEA। শ্রমিক অধিকার নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।